আজকে আমরা শুরু করব ভারতের নদ নদী। হ্যাঁ, তো ভারতের নদ নদীর মধ্যে প্রথম যে নদীটা আমরা দেখাবো সেটা হচ্ছে সিন্ধু নদী। ঠিক আছে, সিন্ধু নদী কোনখান থেকে উৎপত্তি লাভ করে? মূলত সেটা তিব্বত থেকে উৎপত্তি লাভ করে। ঠিক আছে, কোন জায়গা থেকে? মোটামুটিভাবে এই নেপালের বর্ডারের কাছে রাক্ষসতাল নামে একটি হ্রদ আছে, সেই জায়গা থেকে উৎপত্তি লাভ করে। এইভাবে একদম সোজা চলে যায় ভারতের মধ্যে, তারপরে সেটা পাকিস্তানের মধ্যে প্রবেশ করে। ভারতের মধ্যে শুধুমাত্র এইটুকু অংশ প্রবেশ করে, বাকিটা পাকিস্তানের মধ্যে। তো ভারতের মধ্যে যেটুকু অংশ সেটাকে আমরা নাম দেবো কি? সিন্ধু নদ। সিন্ধু নদের পর ভারতে আরেকটা গুরুত্বপূর্ণ নদী, কি বড় নদী, সেটা ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্রও একটি নদ, সিন্ধু হলো একটি নদ। ঠিক আছে, তো ব্রহ্মপুত্র নদটাও মোটামুটি সিন্ধু নদ যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেই জায়গা থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু ঠিক বিপরীত দিকে প্রবাহিত হয়। সিন্ধু নদ যেদিকে প্রবাহিত হয়েছে, এটি প্রবাহিত হয় তার বিপরীত দিকে, একেবারে নেপালের পাশ বরাবর প্রবাহিত হয়েছে। প্রথমে ব্রহ্মপুত্র তিব্বতের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয়, তখন তার নাম থাকে সাংপো। এটা হলো সাংপো। যখন তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এর নাম হয় সাংপো নদ। ঠিক আছে, সাংপো নদ অরুণাচল, এখানে ভারতের মধ্যে ঠিক দিয়ে একদম পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে, দিয়ে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করছে, তখন তার নাম হয় দিহং। ঠিক তারপরে যখন এটা আসামের মধ্যে প্রবেশ করে, ঠিক এই জায়গাতে যখন এটা আসামের মধ্যে প্রবেশ করছে, তখন এর নাম হয় ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদের বেশিরভাগটাই তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ভারতের প্রথমে তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর সেটা অরুণাচল প্রদেশের কাছে ভারতে প্রবেশ করে, তারপর আসামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আবার সেটা মেঘালয়ের বর্ডার বরাবর প্রবাহিত হয়ে সেটা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে। এবার বাংলাদেশে গিয়ে এটা কোথায় পতিত হয় সেটা একটু পরে দেখাচ্ছি। ওই গঙ্গা নদীটা করে নিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। গঙ্গা নদী এখানে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, ভারতের মধ্যেই কিন্তু উৎপত্তি লাভ করে। ঠিক আছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে। সেটা এখানে এসে এখানে তোর মুর্শিদাবাদের রাজমহলের কাছে দুটো ভাগে ভাগ হয়। একটা ভাগ পদ্মা নাম নিয়ে বাংলাদেশে গিয়ে প্রবেশ করে। বাংলাদেশে গিয়ে এই ব্রহ্মপুত্র যে নদীটি প্রবাহিত হয়েছিল, সেই ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় যমুনা। এদিকে যমুনা আর এদিকে পদ্মা, এই দুটো নদী পরবর্তীকালে কি হয়, মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে কোথায় প্রবেশ করেছে না, কোথায় পতিত হয়? বঙ্গোপসাগরে পতিত হয়। তাহলে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হলো তিব্বতের মধ্যে দিয়ে এসে অরুণাচল প্রদেশে প্রবেশ করে বাংলাদেশে, এই আসামের মধ্যে ঢুকে সেটা বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে যখন ঢুকছে তখন তার নাম হয় কি? যমুনা।
বাংলাদেশের মধ্যেটা আমাদের বিষয় নয়, ঠিক আছে, সিলেবাসে নেই। আমাদের ব্রহ্মপুত্র এলে এতটা দেখালেও হবে, ঠিক আছে। তাও নিজের বোঝার জন্য বা জানার জন্য আমি এটা বলে দিচ্ছি যে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যখন প্রবেশ করে যমুনা নাম হয়, আর এদিক থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়ে আসার পর যখন সেটা মুর্শিদাবাদের রাজমহলের কাছে দুটো ভাগে ভাগ হয়ে যায়, যে সোজা যে ভাগটা চলে যায় সেটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, আর একটা নদী কি হয়, ভাগীরথী নাম নিয়ে এবং পরে হুগলি নদী নাম নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়, তোর গঙ্গাসাগরের কাছে। আর যেটা পদ্মা নিয়ে ঢুকে গেল, সেই পদ্মা নিয়ে প্রবেশ করার পর সেটা কি হয় না, যমুনার বা ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়ে মেঘনা নাম হয়, মেঘনা নাম নিয়ে সেটা বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। এই হলো গঙ্গা নদীর গতিপথ। তাহলে এটা হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীর ঠিক পরে গঙ্গার সবথেকে বৃহত্তম উপনদী হচ্ছে কি, যমুনা নদী। ঠিক গঙ্গা যেখান থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক তার পাশ থেকেই উৎপত্তি লাভ করে ঠিক প্রবাহিত হয়ে সেটা গিয়ে কোথায় মেশে, এলাহাবাদের কাছে এসে মেশে। ঠিক আছে, দেখ নদীগুলো একটা বলে দিই, নদীর যে প্রতীক ছিল, নদীগুলো নীল কালিতে করবি, ঠিক আছে, এবং নদীর যে সম্মুখ ভাগ, সেই সম্মুখ ভাগটাকে এরকম ভাগে ভাগ করবি, ঠিক আছে। তাহলে এটা হলো কি নদী, যমুনা নদী। তাহলে এটা আমার যমুনা নদী হয়ে গেল। এরপরে আসি তোর আরেকটা গুরুত্বপূর্ণ নদী, যেমন দেখায় এখানে তোর পঞ্চনদের দেশ বলা হয় কাকে, পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে, ঠিক আছে। যার মধ্যে একটা আমি দেখালাম এখানে কি, সিন্ধু নদ। এছাড়াও আরও 4টে নদ আছে। কি কি 4টে? একটা নদ এই জম্মু কাশ্মীরের মধ্যে থেকেই উৎপত্তি লাভ করে, জম্মু কাশ্মীরের মধ্যে থেকেই উৎপত্তি লাভ করে, সেটা একদম জম্মু কাশ্মীরে এরকম পাশ দিয়ে প্রবাহিত হয়ে, যেটার নাম হচ্ছে কি বিয়াস নদী বা বিতস্তা নদী, ঠিক আছে, দিয়ে সেটা মিশছে। আর এইদিকে ঠিক যেখান থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে, ঠিক সেই জায়গা থেকেই উৎপত্তি লাভ করে, একদম সোজা প্রবাহিত হয়ে যায়, সোজা প্রবাহিত হয়ে গিয়ে একদম সিন্ধু নদীর সাথে গিয়ে মিশেছে, ঠিক আছে। এইটার নাম হচ্ছে কি নদী, বিপাশা নদী। এইটার নাম হচ্ছে ইরাবতী নদী। এটা ইরাবতী নদী। এখান থেকে আরেকটা নদী প্রবাহিত হয়েছে, যেটা ইরাবতী নদীতে গিয়ে মেশে, এটা হচ্ছে বিপাশা নদী। হিমাচল প্রদেশে গেলে দেখতে পাবি এই নদীটা বিপাশা নদীর পাশ ধরে ধরেই ওই সিমলা থেকে মানালি যায়, যদি কোনো দিন যাস তো দেখতে পাবি। এটা হচ্ছে বিপাশা নদী, ঠিক আছে, বিপাশা নদী। আরেকটা আছে এখানেই তোর চন্দ্রভাগা নদী। এই চন্দ্রভাগা নদী, এটা হচ্ছে চন্দ্রভাগা। আর এটা কি বললাম, বিতস্তা। যদি কাশ্মীর যাস, কাশ্মীরে গেলে বিতস্তা নদী দেখতে পাবি। যে জম্মু কাশ্মীর শহরটা, সেটা বিতস্তা নদীর তীরে গড়ে উঠেছে। কাশ্মীর যে শহরটা, শ্রীনগর যে শহরটা। তাহলে 5টা নদী, সিন্ধু, বিতস্তা, চন্দ্রভাগা, বিপাশা, ইরাবতী, 5টা নদী মিলে পাঞ্জাবে পঞ্চনদের দেশ বলা হয়, ওই জন্য পাঞ্জাব সমভূমিকে, ঠিক আছে, এই 5টা নদী। এরপরে আসি যে গুরুত্বপূর্ণ যে নদী আছে, এইদিকে পশ্চিম ভারতের থর মরুভূমির সবথেকে গুরুত্বপূর্ণ নদী, এখানে একটাই নদী কি সবথেকে গুরুত্বপূর্ণ নদী, সেটা হচ্ছে লুনি নদী। এটা হচ্ছে লুনি নদী। এটা একটা অনিত্যবহ নদী। অনিত্যবহ, এর আগে যতগুলো দেখালাম প্রত্যেকটা বরফ গলা জলে পুষ্ট, ঠিক আছে, প্রত্যেকটা, সেগুলো সারা বছর জল থাকে, তাই এগুলো নিত্যবহ নদী। আর এটা হচ্ছে অনিত্যবহ নদী, কারণ সারা বছর জল থাকে না, শুধু বৃষ্টির জলে পুষ্ট। এছাড়াও এর আরেকটা নাম বলা যায় একে অন্তর্বাহিনী নদী। শুধুমাত্র কি ভারতের মধ্যেই উৎপত্তি লাভ করছে, ভারতের মধ্যেই শেষ হচ্ছে, কিন্তু এগুলো দেখ তিব্বতে সৃষ্টি হয়ে ভারতের মধ্যে প্রবেশ করে পাকিস্তানে গিয়ে শেষ হচ্ছে, এটাও তিব্বতে গিয়ে বা চীনের মধ্যে দিয়ে গিয়ে তারপরে সেটা ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে যাচ্ছে। তাই এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী,
ঠিক আছে। আর এটা হচ্ছে কি লুনি নদী, যেটা সেই লুনি নদীটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। একটা অন্তর্বাহিনী নদীর উদাহরণ হচ্ছে লুনি নদী। আচ্ছা, লুনি নদীর পর আরও কিছু ছোট ছোট নদী আছে পশ্চিম ভারতে, যেমন হচ্ছে কি সবরমতী নদী। এই নদীটার নাম হলো সবরমতী, গুজরাটে অবস্থিত। এই সবরমতী নদীর তীরেই মহাত্মা গান্ধী তার আশ্রম গড়ে তুলেছিল, সবরমতী নদী। এই সবরমতী নদীর পাশেই আর একটা নদী আছে, যেটা হচ্ছে মাহি নদী। এই মাহি নদী তার প্রবাহ পথে 3বার কর্কট ক্রান্তি রেখাকে অতিক্রম করে। এই জন্য মাহি নদী হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নদী। অনেক সময় ছোটো প্রশ্ন আছে যে কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে 3বার মানে কাট করেছে, অতিক্রম করেছে, সেটা হবে মাহি নদী। আচ্ছা, এরপর সবথেকে গুরুত্বপূর্ণ নদী দেখাবো পশ্চিম ভারতের, যেটা ঠিক বিন্ধ্য পর্বতকাল যেখানে করেছিলাম, বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বত, বিন্ধ্য আর সাতপুরা পর্বতের মাঝখানে নর্মদা নদী প্রবাহিত হয়েছে, অন্যতম পবিত্র নদী হিসেবে পরিচিত। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মহাকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, মধ্যপ্রদেশের। হ্যাঁ, এটা হলো নর্মদা নদী। নর্মদার পরে ঠিক নর্মদার নিচেই আছে কি নদী? তাপ্তি নদী, বা একে তাপিও বলা হয়ে থাকে। আগে তাপ্তি বলতো, এখন নামকরণ করা হয়েছে তাপ্তি নদী। তয়াকা পয় হচ্ছে তাপ্তি নদী। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। এরপর এইদিকে আর একটা গুরুত্বপূর্ণ নদী আছে, যেটা হচ্ছে কি মহানদী। মহানদী এখান থেকে উৎপত্তি লাভ করে বিশাল বড় একটা বদ্বীপ সৃষ্টি করেছে। মহানদী উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, ছত্তিশগড় আর উড়িষ্যা এই দুটো রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে মহানদী। মহানদী পরে আরেকটা গুরুত্বপূর্ণ নদী, বা দক্ষিণ ভারতের গঙ্গা নামেও পরিচিত, হ্যাঁ, দৈর্ঘ্যের বিচারে, সেটা হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে ঠিক তাপি নদী যেখান থেকে সৃষ্টি হয়েছে তার একটু নিচ থেকে। এখান থেকে উৎপত্তি লাভ হয়েছে একদম গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর কয়েকটা গুরুত্বপূর্ণ এখানে উপনদী রয়েছে, ঠিক আছে, যেমন মঞ্জিরা, ওয়েনগঙ্গা প্রভৃতি, ইন্দ্রাবতী, এই সমস্ত কয়েকটা উপনদী আছে। মূল যে নদীটা সেটা হচ্ছে কি গোদাবরী। পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে গোদাবরী নদী। ঠিক গোদাবরী নদীর পরে এখানে আর একটা গুরুত্বপূর্ণ নদী আছে, সেটা হচ্ছে কি কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীও উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? না, পশ্চিমঘাট পর্বতমালা থেকে। দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এখানে বদ্বীপ সৃষ্টি করে। এটা হচ্ছে কৃষ্ণা নদী। হলো কৃষ্ণা নদীর পরে আছে গোদাবরী নদী, কাবেরী নদী। কাবেরী হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ নদী, যেটা চেন্নাইয়ের কাছে অবস্থিত। চেন্নাই এবং কর্ণাটক এই দুটো রাজ্য জুড়ে অবস্থান করছে। পশ্চিমঘাট পর্বত থেকেই উৎপত্তি লাভ করেছে কাবেরী নদী।
পশ্চিম ঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করে এবং প্রবাহিত হয়। আচ্ছা, কৃষ্ণা নদীর একটা গুরুত্বপূর্ণ উপনদী, সেটা হচ্ছে কি তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা উৎপত্তি লাভ করেছে পশ্চিম ঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করে গিয়ে এখানে কৃষ্ণার কাছে গিয়ে মিলিত হয়। যেগুলো তুঙ্গভদ্রা। আচ্ছা, যেগুলো ইম্পর্ট্যান্ট নদী এবার আমি বলে দিই। সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা, লুনি, নর্মদা, তাপি, কোনোবার সবরমতী এসছে কিন্তু খুবই কম, এগুলো আছে। নর্মদা নদী, গোদাবরী নদী, কৃষ্ণা নদী, কাবেরী নদী। ঠিক আছে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নদী। এবার কিছু কিছু হ্রদ দেখিয়ে দিই। ঠিক আছে, হ্রদ যেমন আমাদের ভারতবর্ষের সব থেকে উচ্চতম হ্রদ যেটা, সেটা হলো কি প্যাংগং হ্রদ। প্যাংগং হ্রদ দেখাতে গেলে কীরকম করবি? হ্রদ দেখাতে গেলে এরকম গোল করে তার ভেতরে এরকম জলের চিহ্ন, অথবা তোরা নীল রঙের কালার দিয়েও করতে পারিস। যে স্কাই ব্লু কালার দিয়েও ভেতরটা করে দিতে পারিস। সেক্ষেত্রে কী করবি? কালো রঙ দিবি। যেমন অন্য একটা হ্রদ করছি তখন দেখাচ্ছি, দেখ ডাল হ্রদ আর উলার হ্রদ যদি আছে, কাশ্মীরে অবস্থিত ডাল হ্রদ আর উলার। উলার হ্রদ হচ্ছে বড়, ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ, আর তার পাশে হচ্ছে ডাল হ্রদ। ঠিক আছে, এই দুটোকে যদি আমি করি, দেখ আমি এরকম যদি সময় থাকে তাহলে এই কাঠ পেন্সিল দিয়ে রঙও করতে পারি, অথবা কী করব, অথবা আমি শুধুমাত্র এরকম গোল করব, দিয়ে নীল কালি দিয়ে, কালো কালি দিয়ে গোল, আর নীল কালি দিয়ে এরকম ভেতরে জলের চিহ্ন। ঠিক আছে, যেটা তোদের সুবিধা মনে হয় তোরা সেটা করবি, দুরকমভাবেই করা যায়। আচ্ছা, এরপর আর একটা গুরুত্বপূর্ণ হ্রদ আছে, সেই হ্রদটা হচ্ছে একদম এই উত্তর পূর্ব ভারতে। কী হ্রদ? সেটা হলো লোকটাক হ্রদ। এই জায়গায় হচ্ছে লোকটাক। মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ। আচ্ছা, এগুলোর নাম দিইনি না, যেমন এটা হচ্ছে কি প্যাংগং। প্যাংগং না এসে আসতে পারে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ প্যাংগং। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, সেটা হবে উলার হ্রদ। ঠিক আছে, যদি ডাল হ্রদ আসে, ডাল উলার হ্রদ, ডাল হ্রদ, প্যাংগং হলো লোকটাক হয়েছে। এরপর আমরা চলে আসবো একদম দক্ষিণ ভারতে কয়েকটা গুরুত্বপূর্ণ হ্রদ আছে। যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটা? এই যে এটাকে নীল কালি করতে পারিস যদি আছে, চিল্কা। ঠিক মহানদী যেখানে পতিত হয়েছে তার পাশেই এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কি চিল্কা হ্রদ। হলো চিল্কা হ্রদ। এরপরে আরেকটা ছোট্ট হ্রদ আছে কোন জায়গায়? এই যে কৃষ্ণা নদী আর গোদাবরী নদী যেখানে পতিত হয়েছে তার ঠিক এই মাঝখানটাতে এখানে একটা গুরুত্বপূর্ণ হ্রদ আছে, যে হ্রদটার নাম হচ্ছে কি কোলেরু হ্রদ। এরপর চেন্নাইয়ের কাছে, চেন্নাই থেকে খুব কাছে অবস্থিত একটা হ্রদ আছে, সেই হ্রদটা হচ্ছে কি হ্রদ? পুলিকট হ্রদ। এইরকম নীল কালি দেবো ভেতরে এইরকম, অথবা নীল রং দিয়েও আমি করতে পারি। তাহলে এটা করলাম কি পুলিকট হ্রদ।
এরপরে আমরা দেখবো যে পড়েছিস আগে যে ভারতের বৃহত্তম কয়াল কি, তাই তো? ভারতের বৃহত্তম কয়াল, ভারতের বৃহত্তম কয়াল হচ্ছে ভেম্বানাদ কয়াল, এই জায়গাটায় অবস্থিত। কি কয়াল এটা? ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাদ। ভেম্বানাদ কয়াল ছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কয়াল এখানে অবস্থিত, যেটা হচ্ছে কি এই যে আর একটা খাঁজ আছে, এখানে দেখবি ম্যাপে দুটো খাঁজ আছে, উপরের যে খাঁজটা বড় খাঁজটা, সেই বড় খাঁজটা হচ্ছে কি ভেম্বানাদ কয়াল, আর নিচের যে ছোট খাঁজটা আছে সেই ছোট খাঁজটা হচ্ছে অষ্টমুদি কয়াল। এটা একটা গুরুত্বপূর্ণ হ্রদ পেলাম। আচ্ছা, এরপর আর একটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস আমরা জানবো, সেই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কচ্ছের রণ। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, বহুবার এসেছে কচ্ছের রণ। কচ্ছের রণটা কি? কচ্ছের রণ হচ্ছে একটা লবণাক্ত হ্রদ। কোথায় অবস্থান করে না, গুজরাটের একেবারে উত্তর অংশে। এই অংশটা রয়েছে কি কচ্ছের রণ, পুরো অংশ। এটা হচ্ছে একটা সমুদ্রেরই অংশ, স্যাঁতস্যাঁতে কাদা, এবং বর্ষাকালে এখানে কি থাকে, জল থাকে। বাকি সময় এখানে সাধারণত সাদা রঙের বালি দেখতে পাওয়া যায়, সাদা রঙের বালি। তোরা যদি যোধা আকবর সিনেমাটা দেখে থাকিস, হ্যাঁ, বা রাজকুমার সিনেমাটা, তাহলে সেখানে এই সিনেমার শুটিং আছে। যোধা আকবর সিনেমার শেষ যে মারপিটের সিনটা আছে আকবরের সাথে, সেই সিনে এই কচ্ছের রণে শুটিং দেবী সাদা বালি। অথবা রাজকুমার সিনেমা যদি দেখে থাকিস, হ্যাঁ, রাজকুমার সিনেমাতে একটা গান আছে, সেই গানটারও শুটিং হয়েছে এই কচ্ছের রণে। এটা হচ্ছে কচ্ছের রণ। এই লুনি নদী কচ্ছের রণে এসেই পতিত হয়। আচ্ছা, এরপর কতগুলো উপসাগরের বলে দিই, ভারতের গুরুত্বপূর্ণ উপসাগর। ঠিক আছে, কি কি উপসাগর আছে ভারতের গুরুত্বপূর্ণ? 1 নম্বর হচ্ছে এই জায়গাটা উপসাগর, এটা হচ্ছে কি উপসাগর? কাম্বে। ঠিক আছে, এই যে জায়গাটা, হ্যাঁ, দেখবি এখানে গুজরাটের যে দুটো অংশ, এই নিচের অংশটা মাঝখানে একটু ফাঁক আছে, সেটা হচ্ছে সমুদ্রের অংশ, দেখবি নীল রং আছে এই অংশটা। ঠিক আছে, এই অংশটা হচ্ছে একটা উপসাগর। উপসাগর কাকে বলে? যে সমুদ্রের যে অংশটা কি হয়, 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকে। ঠিক আছে, সেই 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত অংশটাকে হচ্ছে উপসাগর, কচ্ছ উপসাগর। ক চয় ছ, কচ্ছ উপসাগর এই অংশটা। আচ্ছা, এখানে দুটো গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই যেখানে তোর এই জায়গাটা শ্রীলঙ্কা আর ভারতের মাঝখানের যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে কি পক প্রণালী। আর শ্রীলঙ্কার আর এই যে বিস্তৃততম যে অংশটা, এই অংশটা হচ্ছে মান্নার উপসাগর। তাহলে এগুলো হলো ভারতের নদ নদী, গুরুত্বপূর্ণ নদ নদী, এবং ভারতের যে তোর হ্রদ, যে গুরুত্বপূর্ণ যে হ্রদ। প্রত্যেক বছর কিন্তু একটা করে নদী আর একটা করে হ্রদ আসবেই। ঠিক আছে, দেখ কতগুলো যে 10টা আসবে না, 10টার মধ্যে আমি বলে দিচ্ছি কি কম্বিনেশন হয়। দেখ, একটা হয় পাহাড় আসবে, না হয় পর্বত আসবে, একটা নদী আসবেই, একটা হ্রদ আসবেই, হ্যাঁ, মানে ফিজিক্যালির মধ্যে, হ্যাঁ, একটা কোনো অঞ্চল এলো, মালভূমি এলো বা সমভূমি এলো,
হ্যাঁ, এরকম করে ভাগ থাকবে, যেমন একটা শিল্প, একটা কৃষি অঞ্চল, এরকম একটা সাগর বা একটা উপসাগর, হ্যাঁ, একটা তোর কোনো অংশ। পরবর্তীকালে আর আস্তে আস্তে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি যত, তত আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাই এই যেগুলো করেছি প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু একটা একটা করে আসবেই। ঠিক আছে, এখানেই